তো রোভিং ফ্রেমের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে প্রোডাকশন বের করতে যাই যে কতটুকু প্রোডাকশন হচ্ছে আমাদের এখানে, তো এখানে যখন আমরা প্রোডাকশন বের করতে যাব তখন আমরা দুইটা হচ্ছে হিসাব আমাদের এখানে আসতে পারে। দুইটা হিসাব আমাদের এখানে আসতে পারে। একটা হিসাব হতে পারে, একটা প্রোডাকশনের আমরা আইডিয়া পেতে পারি, সেটাকে আমরা ডেলিভারি স্পিড বলবো। যে মেশিন কত গতিতে ডেলিভারি দিচ্ছে, আসলে মেশিন যত গতিতে ম্যাটেরিয়াল ডেলিভারি দিবে ওইটাই তো আমি পাচ্ছি, ওইটাই তো আমার প্রোডাকশন। তো এটাকে ডেলিভারি স্পিড বলতে পারি আমরা। তো ডেলিভারি স্পিডটাকে দুই ভাবে আসলে বের করা যেতে পারে। একটা ডেলিভারি স্পিড বের করার উপায় হচ্ছে এই যে ড্রাফটিং রোলারের ফ্রন্ট রোলার, ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার, এই ফ্রন্ট রোলারের সারফেস স্পিড কত। অর্থাৎ এই ফ্রন্ট রোলারটা হচ্ছে থেকেই তো রোভিং বের হয়ে আসে। এই ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার থেকে যে ম্যাটেরিয়াল বের হয়ে আসে তাকেই তো আমরা একটু পরে রোভিং ববিনে পেঁচিয়ে ফেলি। তো আমরা যদি এটা বের করতে পারি যে এই ফ্রন্ট রোলার থেকে কি গতিতে ম্যাটেরিয়াল বের হয়ে আসছে, সেটা কিন্তু আমার একটা ডেলিভারি স্পিড হয়ে যেতে পারে এবং আমি প্রোডাকশন ক্যালকুলেট করতে পারি যে এই ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার থেকে কি পরিমাণ ম্যাটেরিয়াল বের হয়ে আসছে। সেটা যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমার ওটা প্রোডাকশন হবে বা ডেলিভারি স্পিড হিসেবে বিবেচিত হবে। আরেকটা ভাবে আমরা হচ্ছে ডেলিভারি স্পিড কে বের করতে পারি, সেটা হচ্ছে এই যে যেই রোভিংটা হচ্ছে হলো লেগের ভিতর দিয়ে এসে রোভিং ববিনের চারপাশে পেঁচিয়ে যাচ্ছে। তো আমরা যদি এইটার গতিটা বের করি যে রোভিং কত গতিতে এই রোভিং ববিনের চারপাশে এসে পেঁচিয়ে যাচ্ছে, রোভিংটা কত গতিতে এসে অর্থাৎ একক সময় কতটুকু লেন্থের রোভিং এই রোভিং ববিন চারপাশে এসে ওয়াইন্ডিং হচ্ছে, সেটা যদি আমি বের করতে পারি, এটা হচ্ছে একটা উপায়। তাহলে একটা উপায় হচ্ছে আমি ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার দিয়ে হিসাব করব, আরেকটা উপায় হচ্ছে আমি রোভিং ববিনে কতটুকু ম্যাটেরিয়াল পেঁচাচ্ছে এটা দিয়ে হিসাব করব। এই দুইটা উপায় হতে পারে। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতিটা, যে রোভিং ববিনের গায়ে একক সময় কতটুকু লেন্থের ম্যাটেরিয়াল অর্থাৎ রোভিং এসে পেঁচিয়ে যাচ্ছে, এটা দিয়ে আসলে আমরা আজকে হিসাব করব। তো এই ক্ষেত্রে ডেলিভারি স্পিডটা বের করার জন্য একটা ফর্মুলা আমরা ফলো করতে যাব। ফর্মুলাটা হচ্ছে সিম্পল একটা ফর্মুলা, ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। তো এটাই হচ্ছে আমার রোভিং ফ্রেমের ডেলিভারি স্পিডের ফর্মুলা, ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। অর্থাৎ ফ্লায়ার কত আরপিএম এ ঘুরলে ওইটাকে টুইস্ট পার ইঞ্চ দিয়ে ভাগ করলেই আমি হচ্ছে একটা ডেলিভারি স্পিড পেয়ে যাব। কোন ডেলিভারি স্পিডটা? ওই যে রোভিং ববিনের চারপাশে একক সময় কতটুকু লেংথের রোভিং পেঁচিয়ে যাচ্ছে সেই ডেলিভারি স্পিডটা হচ্ছে আমি পেয়ে যাব যদি ফ্লায়ার আরপিএম বাই টিপিআই এইটা ক্যালকুলেট করি। তো ফর্মুলাটা হচ্ছে এইটা, যে রোভিং ফ্রেমের ডেলিভারি স্পিডের ফর্মুলা হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। তো দুইটা বসিয়ে দিই আমরা। ফ্লায়ার আরপিএম এর মান এখানে দেওয়া আছে আমার 1200 এবং টিপিআই এর মান দেওয়া আছে 1.1 1.1। তো এই যে এখানে আমরা ফ্লায়ার আরপিএম বাই টিপিআই টা মান বসাই দিলাম। এখন এই ডেলিভারি স্পিডের ইউনিটটা কি হবে? ডেলিভারি স্পিডের ইউনিট আমরা সবসময় মনে রাখবো, ডেলিভারি স্পিডের ইউনিট সবসময় হবে লেংথ পার ইউনিট টাইম। এটা হচ্ছে আমাদের জেনারেল ডেলিভারি স্পিডের ইউনিট, লেংথ পার ইউনিট টাইম। অর্থাৎ একক সময়ে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল ডেলিভারি করা হচ্ছে এটা। এখন আমাকে খুঁজে বের করতে হবে ফ্লায়ার আরপিএম এবং টিপিআই এ এই লেংথের ইউনিট কি আছে এবং টাইমের ইউনিট কি আছে, এই দুইটা জিনিস বের করে ফেলতে পারলেই আমার হয়ে যাবে। তো কি কি আছে তাহলে এখানে? সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই লেংথের ইউনিট কি আছে? লেংথের ইউনিট আছে হচ্ছে দেখো টুইস্ট পার ইঞ্চ। 1 ইঞ্চিতে কতগুলি টুইস্ট হবে, তার মানে এখানে লেংথের ইউনিট আছে হচ্ছে ইঞ্চ। আর টাইমের ইউনিট কি আছে? এখানে টাইমের ইউনিট আছে কিন্তু হচ্ছে মিনিট। কেন? কারণ এই যে ফ্লায়ার আরপিএম 1200, তার মানে 1200 রোটেশন পার মিনিট।
তাহলে লেংথের ইউনিট আছে হচ্ছে আমার এখানে ইঞ্চ, আর টাইমের ইউনিট আছে হচ্ছে মিনিট। তাহলে ডেলিভারি ইউনিটটা স্পিড আবার একটু বলা যাবে? কোনটা? ইউনিটটা স্যার, ইউনিটগুলা স্যার। জি, লেংথের ইউনিট কি আছে আর হচ্ছে টাইমের ইউনিট কি আছে। ফ্লায়ার আরপিএম মানে তো হচ্ছে রোটেশন পার মিনিট। তো তার মানে এখানে টাইমের ইউনিট আছে হচ্ছে মিনিট, যেহেতু আমি এখানে 1200 রোটেশন পার মিনিট শব্দটা ব্যবহার করেছি, তার মানে টাইমের ইউনিট আমার এখানে মিনিট আছে। আর লেংথের ইউনিট আছে হচ্ছে টিপিআই তে, টুইস্ট পার ইঞ্চ। 1 ইঞ্চে কতগুলা টুইস্ট। তো এই যে ইঞ্চ আছে হচ্ছে আমার এখানে লেংথের ইউনিট। তাহলে যদি বলি ডেলিভারি স্পিড ফ্লায়ার আরপিএম বাই টিপিআই 1200 বাই 1.1, এটার ইউনিট কি? এটার ইউনিট হবে হচ্ছে ইঞ্চ পার মিনিট। ইঞ্চটা নিলাম আমি টিপিআই থেকে, আর মিনিটটা নিলাম হচ্ছে আরপিএম থেকে। এটাই লেংথ পার ইউনিট টাইমের বিচারে ডেলিভারি স্পিডের আমার বর্তমান আছে এখন হাতে ইঞ্চ পার মিনিট। এটুক পর্যন্ত বোঝা গেছে ইঞ্চ কোড থেকে আর মিনিট কোড থেকে? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে ইঞ্চ পার মিনিট আমি যে ইউনিটটাকে পেলাম, ব্যাস এখানেই আমার নতুন জিনিস যদি বলি তাহলে এইটুকুই। বাকি প্রোডাকশনের ম্যাথ হচ্ছে আগে আমরা অন্যান্য যত প্রোডাকশনের ম্যাথ করে আসছি ঠিক সেই ফর্মুলাতেই সেইভাবেই হচ্ছে এখন আমি সামনে আগাবো। নতুন এখানেই শেষ, ফ্লায়ার আরপিএম বাই টিপিআই এইটুকুর মধ্যেই নতুন জিনিস শেষ, বাকি স্যার জিনিসগুলো এটার একই রকম। কোশ্চেনটা একটু দেখি স্যার। আচ্ছা, এখন কোশ্চেনের মধ্যে আমাকে যেই ডাটাগুলো দেখতে বলা হয়েছে, যেই ডাটাগুলো দেওয়া আছে এগুলির সাথে আমি হচ্ছে মিলাই নিয়ে নিব। তো আমাকে 3টা লাইন আমি বলেছিলাম এর আগে যখন আমরা প্রোডাকশনের ম্যাথ করি, তখন হচ্ছে আমরা বলেছিলাম যে কোনো সিম্পল প্রোডাকশনের ম্যাথের ক্ষেত্রে আমরা 3টা লাইন ফলো করব। 3টা লাইন তোমাদের খাতায় খুঁজে পাবা, ল্যাব ফরমান অথবা কম্বার যখন আমরা ম্যাথ করেছি তখন 3টা লাইন আমরা বলেছিলাম। তো আপাতত আমি স্মৃতি থেকে বলে ফেলি, জি তোমরা স্যার, হচ্ছে লেন্থের পরবর্তীতে হচ্ছে ইউনিট এরকম ছিল খাতা একটা থেকে নিয়ে স্যার, নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কাউন্টের। লাইন নাম্বার 1, প্রথম লাইন ছিল এটা যে প্রোডাকশনের লেংথের ইউনিটকে কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। প্রোডাকশনের লেংথের ইউনিটকে কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে, এটা ছিল প্রথম লাইন। তো আমি এখন প্রোডাকশন শুরু করেছি 1200 বাই 1.1 দিয়ে, ফ্লায়ার আরপিএম বাই টিপিআই দিয়ে। তো এখানে আমার লেংথের ইউনিট আছে হচ্ছে ইঞ্চ। টোটাল ডেলিভারি স্পিডের ইউনিটটা এখানে ছিল হচ্ছে ইঞ্চ পার মিনিট, তার মানে লেংথের ইউনিট ইঞ্চ। তো প্রথম লাইন বলছে যে প্রোডাকশনের লেংথের ইউনিটকে কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। তাহলে ইঞ্চকে আসলে আমার চেঞ্জ করতে হবে, মিলাবো কার সাথে? কাউন্টের সাথে। কাউন্টের লেংথের ইউনিট, কাউন্ট আছে হচ্ছে আমার এখানে এনই, এবং আমরা নিশ্চয়ই জানি যে এনই তে কাউন্টের ইউনিট কিন্তু হচ্ছে ইয়ার্ডস। তাহলে প্রথম লাইন অনুযায়ী আমাকে ইঞ্চে থাকলে চলবে না, ইঞ্চ থেকে আমার ইয়ার্ডসে কনভার্ট করতে হবে। তো ইঞ্চ থেকে ইয়ার্ডসে কনভার্ট করার উপায় হচ্ছে 36 দিয়ে ভাগ দিয়ে দেওয়া, কারণ 1 গজে 36 ইঞ্চ। এক গজে হচ্ছে আমার 36 ইঞ্চ। তো ফ্লায়ার আরপিএম বাই টিপিআই আমি হচ্ছে 36 দিয়ে ভাগ করে, ইঞ্চ পার মিনিট ছিল, আমি হচ্ছে ইয়ার্ডস পার মিনিটে চলে গেলাম। 1 নম্বর লাইনের কাজ শেষ। 2 নম্বর লাইনের কাজ ছিল যে 2 নম্বর লাইনটা ছিল এরকম, আমার প্রোডাকশনের টাইমের ইউনিটকে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। আমার এখানে প্রোডাকশনে এখন বর্তমানে টাইমের ইউনিট আছে 36 দিয়ে ভাগ করার পরে আমার এখন ইউনিট আছে হচ্ছে এখানে ইয়ার্ডস পার মিনিট। তার মানে টাইমের ইউনিট আমার এখন প্রোডাকশনে আছে হচ্ছে মিনিট। মিনিটটাকে আমার মিলাতে হবে কার সাথে? রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে। রিকোয়ার্ড প্রোডাকশন তো আছে কেজি পার শিফট, তার মানে ওখানে রিকোয়ার্ড টাইমের ইউনিট হচ্ছে শিফট, অর্থাৎ মিনিট থেকে আমার এখন শিফটে কনভার্ট করতে হবে। তো মিনিট থেকে শিফটে কনভার্ট করার উপায় হচ্ছে 1 মিনিটে যদি এত ইয়ার্ডস এর প্রোডাকশন হয় তাহলে 60 মিনিটে প্রোডাকশন হচ্ছে 60। স্যার শিফট কি 8 ধরবেন, 8 আওয়ার ধরবেন নাকি 12? 8। স্পিনিং এ আমাদের 8 ঘন্টায় শিফট। তো এরপরে হচ্ছে শিফট, এই তো হয়ে গেল আমাদের ইয়ার্ডস পার শিফট, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর লাইনের কাজ আমাদের শেষ।
এখন আমাকে কিছু জিনিস হিসাব করতে হবে। সবার প্রথমেই দেখতে হবে যে আমরা এই যে শুরু করেছিলাম ফ্লায়ার আরপিএম বাই টিপিআই দিয়ে, তো এবং ফ্লায়ার আরপিএম কে টিপিআই দিয়ে ভাগ করলে যে ডেলিভারি স্পিড আসছিল ইঞ্চ পার মিনিট, এই ইঞ্চ পার মিনিট এটা কিন্তু আসছিল আমার একটা ফ্লায়ারের জন্য, একটা ফ্লায়ারের জন্য আসছিল। কিন্তু আমাদের ফ্লায়ার তো হচ্ছে 120টাই, যেখানে লেখা আছে নাম্বার অফ স্পিন্ডেল 120। তাহলে 1200/1.1 এই হিসাবটা তো ছিল একটা ফ্লায়ার বা একটা স্পিন্ডেলের জন্য, কিন্তু আমার মেশিনে ফ্লায়ার কিংবা স্পিন্ডেল হচ্ছে 120টা, কাজেই 120 দিয়ে আমার গুণ করতে হবে। 120 দিয়ে গুণ করে দিলাম, তো ইয়ার্স পার শিফটেই আছে। এরপরে আলাদা করে জিনিস হচ্ছে আমাকে হিসাব করতে হবে ওয়েস্ট এবং এফিসিয়েন্সি। বাকিগুলো সব আগের মতো, ওয়েস্ট 1%, তার মানে 1% তো আমাকে ছেড়ে দিতে হবে। আর থাকবে কতটুকু? থাকবে হচ্ছে 99%। 9%। 100, তারপরে হচ্ছে -1, আর 100 থাকবে হচ্ছে নিচে পার্সেন্টেজের 100। 5% মানে হচ্ছে 5/100, 100 ভাগের 5 ভাগ। 10% মানে হচ্ছে 10/100, 100 ভাগের 10 ভাগ, এই জন্য 10/100। আচ্ছা, এরপরে ওয়েস্ট হিসাব করে ফেললাম, এরপরে হচ্ছে এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সি আমরা কিভাবে হিসাব করি? এফিসিয়েন্সি লেখা আছে 95% ইন্টু 95 আর নিচে হচ্ছে 100। এই বাস, এই যদি করে ফেলি তাহলে আমার হচ্ছে ইয়ার্ডস পার শিফট আমি বের করে ফেলবো। এটা আমার রেজাল্ট, আগেই এই অঙ্কটা অন্য ব্যাচের সাথে যখন করেছিলাম মোটামুটি এরকমের রেজাল্ট আসছিল, ইয়ার্ডস পার শিফট। স্যার 100 - 1টা কোত্থেকে আসছে স্যার? মিস করছি স্যার। 100 - 1% হচ্ছে ওয়েস্ট। আচ্ছা তো 1% ওয়েস্ট হলে আমরা পাবো কত পার্সেন্ট? 99% পাবো, এই জন্য 100 বিয়োগ 1। স্যার আর একবার একটু বললে ভালো হতো। কোনটা বুঝো নাই বলো? ওই যে শিফটের ব্যাপারটা। মানে শিফটে কেন কনভার্ট করলাম? হ্যাঁ ক্যালকুলেশনটা। আচ্ছা, শিফটে কনভার্ট করার কারণ হচ্ছে তোমাদের খাতায় আমি এর আগে প্রোডাকশনে ম্যাথ করার সময় বলেছিলাম যে 3টা লাইন বলেছিলাম আমি। ওইখানে হচ্ছে দ্বিতীয় লাইন যেটা ছিল সেটা হচ্ছে প্রোডাকশনের টাইমের ইউনিটকে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। তো রিকোয়ার্ড টাইমের ইউনিট কি আছে? রিকোয়ার্ড টাইমের ইউনিট আছে হচ্ছে শিফট, এই যে কেজি পার শিফটে তোমাকে বের করতে হবে, তাই না? তাহলে এখানে টাইমের ইউনিট হচ্ছে শিফট, এই জন্যই আমি ইঞ্চকে শিফট বানায় ফেলছি 2 নাম্বার লাইন অনুযায়ী, যে প্রোডাকশনের টাইমের ইউনিটকে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। রিকোয়ার্ড মানে প্রয়োজন, আমার প্রয়োজন শিফটে নেওয়ার, আমার ছিল মিনিটে, এই জন্য আমি মিনিট থেকে শিফটে চলে গেছি। বুঝা গেল? জি স্যার। স্যার যে 120 এই যে উপরে স্যার 1200 ইনটু 60 ইনটু 8 তারপর হ্যাঁ, 120। এটা হচ্ছে এই যে নাম্বার অফ স্পিন্ডেল 120। আর স্যার আমরা 100 - 1 এটা ওয়েস্ট না? জি জি, আর 95 হচ্ছে এফিসিয়েন্সি। আর নিচের গুলো স্যার 1.1 আর এটা তো হচ্ছে ফর্মুলা ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। টিপিআই বসিয়েছি আমি 1.1, আর ইয়ার্ডসে যাওয়ার জন্য 36 দিয়ে ভাগ দিয়েছি, আর ওই 99% এর জন্য নিচের 100, 95% এর জন্য নিচের 100। জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট 1641600 ইয়ার্ডস পার শিফট। তো এখন লেংথ ওয়াইজ একটা প্রোডাকশন আমরা পেয়ে গিয়েছি। এর আগে আমরা হচ্ছে এটা বলেছিলাম যে লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে আমরা যদি ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে চাই, তাহলে আমাদের হচ্ছে কাউন্টের হেল্প লাগবে। এটা ছিল আমাদের 3 নম্বর লাইন, যে আমরা যদি লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে চাই তাহলে আমাদের কাউন্টের হেল্প লাগবে।
তো এখন আমরা হচ্ছে কাউন্ট আমাদের এখানে আছে, রোভিং এর কাউন্ট 1.2 এনি। আমরা এই কাজটা যেভাবে করি, আমরা জাস্ট লিখে ফেলি যে হচ্ছে গিভেন রোভিং কাউন্ট ইজ 1.2 এনি, দ্যাট মিনস, অর্থাৎ কাউন্ট যেটা দেয়া আছে এটা দিয়ে আমরা কি বুঝি এই লাইনটা লিখে ফেলতে পারলেই হচ্ছে অঙ্ক শেষ। তখন যেমন আমাদেরকে যদি বলা হয় 30 এনি ইয়ার্ন বলতে কি বুঝি, তখন আমরা কি বলবো? তখন আমরা হচ্ছে বলতে পারি যে ওই ইয়ার্নের যদি আমরা 1 পাউন্ড নেই তাহলে 30টা হ্যাঙ্ক পাওয়া যাবে, 840 গজ দৈর্ঘ্যের 30টা হ্যাঙ্ক পাওয়া যাবে। তাহলে আমি যদি বলি টোটাল ইয়ার্ন কতটুকু পাবো, 30টা হ্যাঙ্ক পাবো বুঝলাম, কিন্তু টোটাল ইয়ার্নের লেন্থ কতটুকু পাবো, তাহলে কি উত্তর হবে? তাহলে উত্তর হবে হচ্ছে একটা হ্যাঙ্কের দৈর্ঘ্য যেহেতু 840 গজ, তাহলে 30টা হ্যাঙ্কের দৈর্ঘ্য কত হবে? টোটাল দৈর্ঘ্য 30 × 840। তার মানে আমি 30 এনি ইয়ার্ন যদি 1 পাউন্ড নেই তাহলে 30 × 840 ইয়ার্ডস দৈর্ঘ্যের ইয়ার্ন পাবো। যদি আমাকে বলে 60 এনি ইয়ার্ন মানে কি, এর মানে হচ্ছে আমি যদি 1 পাউন্ড ইয়ার্ন নেই তাহলে টোটাল 60 × 840 ইয়ার্ডস দৈর্ঘ্যের ইয়ার্ন আমি পাবো। যদি আমাকে বলে 80 এনি ইয়ার্ন মানে কি, তাহলে উত্তর হবে আমি 1 পাউন্ড ইয়ার্ন নিয়ে হচ্ছে টোটাল 80 × 840 ইয়ার্ডস দৈর্ঘ্যের ইয়ার্ন পাবো। তো আমাকে বলা হচ্ছে 1.2 এনি রোভিং বলতে কি বুঝি, তার মানে হচ্ছে এই রোভিংটা যদি আমি 1 পাউন্ড নেই তাহলে টোটাল কতটুকু লেংথের রোভিং পাবো? 1.2 × 840 ইয়ার্ডস। এই কথাটাই আমি এখানে লিখেছি। দ্যাট মিন্স ওয়েট অফ 1.2 × 840 ইয়ার্স রোভিং ইজ 1 পাউন্ড। পাউন্ডটাকে ডান দিকে রাখছি কারণ হচ্ছে আমি পাউন্ড বের করতে চাই। এটা তো ছোটবেলায় করা কৌশল, যেমন 5টা ডিমের দাম 20 টাকা, তো একটা ডিমের দাম কত টাকা, তো তখন টাকাটাকে আমরা ডান দিকে রাখবো। আর যদি বলি 5টা ডিমের দাম 20 টাকা, 10 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে, তখন কিন্তু নাম্বার অফ ডিম আমরা রাখবো হচ্ছে ডান দিকে। যে 20 টাকায় পাওয়া যায় 5টি ডিম, 1 টাকায় পাওয়া যায় 5/20টি ডিম, 10 টাকায় পাওয়া যায় কতটি ডিম, তখন কিন্তু নাম্বার অফ ডিম থাকবে হচ্ছে ডান দিকে। তো এখানেও ওরকম। তো যেহেতু আমি পাউন্ড বের করতে চাই বা ওয়েট বের করতে চাই, তাই ওয়েটটাকে আমি ডান দিকে রেখেছি। 1.2 × 840 ইয়ার্স রোভিং ইজ 1 পাউন্ড। 1 গজের ওয়েট কত পাউন্ড, এবং ওই হচ্ছে আমরা এক শিফট সময়ে যত গজ বানিয়েছিলাম, যত ইয়ার্ডস, এক শিফট সময় যত ইয়ার্ডস বানিয়েছিলাম 1641600, এটাই। তো এত গজে ওয়েট হচ্ছে কত কেজি হবে, তো এটা উপরে চলে গেল, ব্যাস বাকি তো আগের মতোই। এত গজের ওয়েট হচ্ছে 738 কেজি। তো আমরা আসলে যেটা করছি যে আমরা প্রথমে বের করে নিয়েছি এক শিফটে কত ইয়ার্ডস প্রোডাকশন পাই, এরপরে আমরা বের করছি যে আচ্ছা এক শিফটে তো এত ইয়ার্ডস প্রোডাকশন পাই, তাহলে এত ইয়ার্ডস এর ওয়েট কত কেজি, তাহলেই তো হয়ে যায়। রেজাল্টটা প্রথমে পাউন্ডে আসে, আমরা হচ্ছে 2.2046 দিয়ে ভাগ দিয়ে কেজিতে চলে গেছি, কারণ 1 কেজিতে 2.2046 পাউন্ড, 738 কেজি। ব্যাস, তো এই 1641600 ইয়ার্ডের ওয়েট আসলো 738 কেজি, যেহেতু 1641600 ইয়ার্ড আসছিল আমার এক শিফটে, তার মানে এই 738টাই হচ্ছে আমার কেজি পার শিফট প্রোডাকশন। ব্যাস, তোমরা এখন 2 মিনিট একটু দেখো, এটা সমস্যা হলে আমাকে বলো যে কোথায় বুঝো না। হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে সংখ্যায় আলাদা আলাদা করে খেয়াল করো এবং আমাকে বলো কোনটা বুঝো না। 2 মিনিট সময় তোমাদেরকে দেওয়া হলো। স্যার এখানে 1.1 হচ্ছে হলো আমার ইঞ্চ। টিপিআই 1.1 টুইস্ট পার ইঞ্চ। জি স্যার। এটা হচ্ছে ফর্মুলা থেকে আসা, ফ্লাই আরপিএম বাই টিপিআই। স্যার এখানে আরপিএম এর এককটা কি মিনিট স্যার? আর আসলে আরপিএম এর কোনো একক নাই, এটা হচ্ছে রোটেশন পার মিনিট। 1 মিনিটে কতবার ঘুরে? 1200 বার ঘুরে। কিন্তু 1 মিনিট কথাটা আছে এখানে লুকায়িত। জি স্যার, আমরা স্যার এখানে স্যার 1200 কে স্যার 60 থেকে গুণ দিয়ে স্যার আওয়ারে নিয়েছি, দেন 8 দিয়ে গুণ দিয়ে শিফটে নিলাম। জি, তাহলে স্যার টিপিআই যেটা মানে টুইস্ট পার ইঞ্চ, ওটা স্যার হলো 1.1 ইঞ্চ। তো স্যার এই না না না, তুমি খেয়াল করো নাই প্রথম থেকে। আমি শুরু করেছিলাম 1200/1.1 দিয়ে। জি স্যার। ফ্লাই আরপিএম কে টিপিআই দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 1200/1.1 এইটুকুর ইউনিট দ্বারাই হচ্ছে ইঞ্চ পার মিনিট, টোটালটার ইউনিট দ্বারাই ইঞ্চ পার মিনিট, আলাদা আলাদা না। 1200/1.1 টোটালটার ইউনিট দ্বারাই হচ্ছে ইঞ্চ পার মিনিট। জি স্যার। তখন সেই ইঞ্চকে আমরা হচ্ছে 36 দিয়ে ইয়ার্ডস পার মিনিটে চলে গেলাম। ইয়ার্ডস পার মিনিট থেকে 60 দিয়ে গুণ করে ইয়ার্ডস পার আওয়ার,
8 দিয়ে গুণ করে ইয়ার্স পার শিফট এইভাবে। স্যার এবার স্যার বুঝছি, এবার বুঝছি। ঠিক আছে, 1200 বাই 1.1 দুইটারই একত্রে ইউনিট ছিল হচ্ছে ইঞ্চ পার মিনিট, কারণ এটা ছিল ডেলিভারি স্পিড, আর ডেলিভারি স্পিডের ইউনিট হয় লেংথ পার ইউনিট টাইম। জি স্যার, এবার বুঝছি স্যার। স্যার কোশ্চেন অংশ একটু স্যার আমরা এনি এর ক্ষেত্রে যেরকম ইয়ার্স থেকে ডিরেক্ট কেজিতে আবার কনভার্ট করতে নিচ্ছি, যে টেক্স এর ক্ষেত্রে তো আমার কোনো কনভার্সন লাগবে না। এক্স এর ক্ষেত্রে আমরা ওইভাবে আগাবো, ঠিক এরকম ভাবে আগাবো, জি স্যার। যদি লাগে তাহলে করব। ঠিক আছে, আমার মনে হয় হয়ে গেছে তোমাদের। আর কারো দেখা বাকি? আমার মনে হয় নাই। স্যার উপরের অংশ একটু আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার এখানে ফ্লায়ার আরপিএম 1200 দেওয়া আছে, 1200 কি স্যার? মিটার? আরপিএম মানে কি? রিভলিউশন পার মিনিট। হ্যাঁ, মানে কি রোটেশন পার মিনিট, 1 মিনিটে তার নিজ অক্ষের চারিদিকে কতবার ঘুরে। 1200। টিপে 1200 1.1 এর কি কোনো ইউনিট নেই? টুইস্ট পার ইঞ্চ, 1 ইঞ্চে কতগুলা টুইস্ট হয়? Yes. 1.1 গুলি, 1.1টা টুইস্ট হয় গড়ে 1 ইঞ্চে। আর কোনো সমস্যা কারো? আচ্ছা, আর কোনো সমস্যা না থাকলে তোমরা নেক্সট দিন যে বাড়ির কাজটা করে নিয়ে আসবা, সেটা হচ্ছে পুরা সবকিছু একই থাকবে, তোমরা হচ্ছে শুধুমাত্র এই রোভিং কাউন্ট যেটা এটাকে চেঞ্জ করবা। এই রোভিং কাউন্ট যেটা এটাকে হচ্ছে চেঞ্জ করবা, হচ্ছে এটাকে টেক্সে 1000 টেক্স হবে। আমরা আজকে যেরকম করেছি 1.2 এনি, এটাকে 1000 টেক্স ধরে নিয়ে তারপরে হচ্ছে ঠিক একই রকম ভাবে আজকে যেভাবে আমরা করলাম ওই 3 লাইন ফলো করে করে ঠিক ওরকম 3 লাইন ফলো করে 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 বুঝে ফেলবা, এইভাবে করে নিয়ে আসবা। আমাকে দেখাবা যে হচ্ছে এটা রেজাল্ট এরকম আসলো, কিংবা না বুঝলে দেখাবা, বুঝলেও দেখাবা, যেন তোমাদেরটা হয়েছে আমি বুঝতে পারি। স্যার আরেকবার একটু প্রশ্নটা বলুন স্যার, রোলিং কাউন্ট কত নিয়ে? এই যে লিখা লেখা আছে এখানে 1000 টেক্সট দিয়ে করে নিয়ে আসবো, আর বাকি সবকিছু সেম থাকবে। শুধু রোভিং কাউন্ট চেঞ্জ হবে, 1.2 এর জায়গায় 1000 টেক্সট, আর কোনো পরিবর্তন হবে না।
ঠিক আছে? জি স্যার। তাহলে এখান থেকে এটা রইলো তোমাদের বাড়ির কাজ। আমি এবার তোমাদেরকে একটু বলে দেই রোভিং ফ্রেম থেকে কোন কোন টপিকগুলো আমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে বলছিলাম কি? আচ্ছা, তাহলে এখন আবার বলে দিচ্ছি, লিখে নাও কাগজ কলমে। আমি নাম্বারগুলো বলে দেই, তাহলেই তো হবে। 1 2 3 4 6 7 11 15 16। আমি আবারও বলি 1 2 3 4 6 7 11 15 16। আবারও বলছি 1 2 3 4 6 7 11 15 16। এগুলো হচ্ছে পরীক্ষার প্রিপারেশনের জন্য বিশেষভাবে নজর দিবে। এরপরে আমরা হচ্ছে রিং ফ্রেম চ্যাপ্টারে চলে যাই আজকে। তো রিং, হ্যাঁ বলো। রেকর্ডিংটা নতুন করে শুরু করা যায় না, আলাদা হচ্ছে রেকর্ডিং সার্ভার রিং জন্য। আবার একটু বলো। রেকর্ডিংটা নতুন করে শুরু করা যায়, তাহলে রিং করার আলাদা রেকর্ডিং। ও না, ওইভাবে তো আগের গুলাও করা হয় নাই চ্যাপ্টার ওয়াইজ, ওখানে ক্লাস ওয়াইজ করা আর কি। তো রিং ফ্রেম নিয়ে আমরা হচ্ছে, হ্যাঁ ওইভাবে করলে হয়তো খারাপ হইতো না, বরঞ্চ এটাই ভালো হইতো, কিন্তু এভাবে আসলে কোনোটাই করা হয় নাই। যেমন আগের চ্যাপ্টার গুলি যখন আমরা পড়ে আসছি, তাহলে আবার মুশকিল হবে এখন। এটা করলে ভালো আছে, এটা করলে সাথে থাকলো না, মিশে যাচ্ছে। বুঝি নাই। মিশে যায় দুটো চ্যাপ্টার একসাথে, বুঝতে সমস্যা আছে। ও না, তুমি কোনো ভিডিও চ্যাপ্টার ওয়াইজ পাবা না, এখানে সবই হচ্ছে তোমার লেকচার ওয়াইজ আর কি। কোনো ভিডিওই ওখানে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ নাই। তো রিং ফ্রেমের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা বলবো, আমাদের আগের হচ্ছে ইয়ার্ন 1 কোর্স থেকে যখন আমরা শুরু করেছি, তো ইয়ার্ন 1 থেকে যখন আমরা শুরু করেছি তখন থেকে আমরা খেয়াল করেছি যে ইয়ার্ন বানানোটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, কিন্তু ইয়ার্ন 1 এ আমরা হচ্ছে ইয়ার্নের কোনো গন্ধও পাই নাই, কারণ ড্র ফ্রেমে আমাদেরকে শেষ করতে হয়েছিল। তো ইয়ার্ন 2 তে এসে আমাদের এই রিং ফ্রেমে এসে হচ্ছে আমরা সবার প্রথম ইয়ার্নের দেখা পাবো। তো ইয়ার্নের দেখা পেলেও রিং ফ্রেমটা কিন্তু আমাদের স্পিনিং ফ্লো চার্টের সবার শেষ স্টেপ না। রিং ফ্রেমের পরবর্তীতে আমাদেরকে একটা কোণ নামের একটা বড় প্যাকেজ বানাতে হয়, ইয়ার্নের কোণ বানাতে হয়। সেই ইয়ার্নের কোণটা বানানোর জন্য আমাদের ওয়াইন্ডিং মেশিনের প্রয়োজন পড়ে। কোণ বানানো শেষ করে আমাদেরকে হচ্ছে অটোক্লেভ মেশিনে আলাদা করে এর মধ্যে কিছু ময়েশ্চার এপ্লাই করা লাগে, এবং সেখানেও শেষ না, এরপরে হচ্ছে আমাদের কখনো কখনো কিছু ভিজুয়াল ইন্সপেকশনের প্রয়োজন পড়ে। আল্ট্রাভায়োলেট রের এগেইনস্টে হচ্ছে প্যাকেজটাকে ধরে ধরে কিছু ভিজুয়াল ইন্সপেকশন করা হয়। এরপরে হচ্ছে তারপর এটাকে নিয়ে প্যাকিং করে ফেলা হয়। তো সুতরাং রিং ফ্রেমে যদিও আমরা ইয়ার্নের দেখা পাই, তারপরেও কাজ আসলে শেষ হয় না, এরপরে আরো কিছু আমাদের কাজ বাকি থাকে। তো রিং ফ্রেমের ক্ষেত্রে আমাদেরকে এই ক্ষেত্রে যেটা করতে হবে যে রিং ফ্রেমের তাদের বেসিক কম্পোনেন্ট গুলি সম্পর্কে জানা, তারা কিভাবে কাজ করে, ইয়ার্ন আমরা কিভাবে পাই, মোটামুটি এগুলির উপরে আমরা কিছু জানার চেষ্টা করব রিং ফ্রেম নিয়ে। তো সবার প্রথমে আমরা হচ্ছে রিং ফ্রেমের সাথে অন্য স্পিনিং সিস্টেম গুলির তুলনামূলক কিছু আলোচনা একটু করি। প্রথম কথা হচ্ছে যে রিং ফ্রেমই একমাত্র ইয়ার্ন কনভার্ট করে এরকম মেশিন রিং ফ্রেম একা না।
ইয়ার্নে কনভার্ট করার মতো হচ্ছে আরো কিছু মেশিনও আছে। যেমন আমরা যদি বলি রোটরের কথা আমরা জানি, রোটর স্পিনিং ফ্রেম নামে একটা স্পিনিং মেশিন আছে, যেটা স্লাইভার থেকে সরাসরি ইয়ার্নের কোণে কনভার্ট করতে পারে। এরপরে হচ্ছে এয়ার ভর্টেক্স স্পিনিং সিস্টেম নামে একটা মেশিন আছে, যেটাও সরাসরি স্লাইভারকে ইয়ার্নের কোণে কনভার্ট করতে পারে। তো সোজা কথায় আমাদের হচ্ছে রিং ফ্রেম ছাড়া আরো কিছু স্পিনিং সিস্টেম আছে, এদের মধ্যে কমার্শিয়াল ইয়ার্ন তৈরি করা হয় ওই দুইটাতেই, রোটর এবং হচ্ছে এয়ার ভর্টেক্স। আরো কিছু আছে যেগুলাতে ফ্যান্সি ইয়ার্ন বা হচ্ছে অন্যান্য স্পিনিং সিস্টেম গুলা খুব একটা বহুল ব্যবহৃত না। মোটামুটি রিং, রোটর এবং এয়ার ভর্টেক্স এই তিনটেই হচ্ছে বহুল ব্যবহৃত। তো আমরা এই তিনটার কিছু তুলনামূলক আলোচনা হচ্ছে করি। যেমন সবার প্রথম যদি আমি আসি যে ইউনিভার্সাটাইলিটি, যে কোনটা আসলে ইউনিভার্সাল, কোনটা সবচেয়ে বেশি বহুল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রিং স্পিনিং সিস্টেম। কারণ কি? প্রথমে আমি কারণটা বলার আগে কিছু রিং স্পিনিং সিস্টেমের সমালোচনা করে আসি। রিং স্পিনিং সিস্টেমের একটা অনেক বড় সমস্যা হচ্ছে এখানে নাম্বার অফ মেশিন অনেক বেশি লাগে। কারণ হচ্ছে ড্রোন স্লাইভার থেকে যদি আমি ইয়ার্নের কোণ বের করতে চাই, তাহলে আমাকে ৩টা মেশিন ব্যবহার করা লাগবে। রোভিং ফ্রেম, রিং ফ্রেম এবং হচ্ছে ওয়াইন্ডিং। কিন্তু আমি রোটর যদি ব্যবহার করি, তাহলে কেবলমাত্র একটা মেশিন ব্যবহার করেই স্লাইভার থেকে কোণ পাওয়া সম্ভব, রোটর। এয়ার ভর্টেক্স এর ক্ষেত্রেও তাই। এয়ার ভর্টেক্স মেশিনটা একাই সে হচ্ছে স্লাইভারকে প্রসেস করে ইয়ার্নের কোণ বের করে নিয়ে আসে। এটা একটা হচ্ছে রিং স্পিনিং সিস্টেমের সমস্যা, মেশিন বেশি লাগে। দ্বিতীয় আরেকটা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে রিং স্পিনিং সিস্টেমের ডেলিভারি স্পিডও খুবই কম, খুবই কম। হয়তোবা ২০ থেকে ৩০ মিটার পার মিনিট। এর বিপরীতে হচ্ছে রোটর কিংবা এয়ার ভর্টেক্সে ৪০০ মিটার পার মিনিট সম্ভব। তো এখন তার মানে হচ্ছে যে এত বিশাল পার্থক্য ডেলিভারি স্পিডের, তো অবশ্যই তাহলে বোঝা যাচ্ছে যে অনেক বড় একটা সমস্যা আছে এইখানে, যে ডেলিভারি স্পিডের সমস্যাটা। কিন্তু তারপরও এই সমস্যাগুলির পরেও রিং স্পিনিং সিস্টেমটাকে আমরা ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম বলি এই কারণে যে অন্যান্য স্পিনিং সিস্টেমের তুলনায় এখানে কাউন্ট রেঞ্জটা অনেক বেশি। এটা একটা অনেক বড় কারণ। মোটামুটি ফাইনার থেকে শুরু করে একদম কোর্সার পর্যন্ত যে কোনো কাউন্টের ইয়ার্ন রিং ফ্রেমে তৈরি করা সম্ভব। যেমন কমার্শিয়াল রেঞ্জেই আপ টু 120 এনই পর্যন্ত ফাইনার ইয়ার্ন বানানো সম্ভব। টেকনিক্যালি তো আরো ফাইনার পসিবল। কমার্শিয়ালি 120 ইয়ার্ন বানানো হয় অহরহ। তো কিন্তু এর তুলনায় অন্যগুলির কথা যদি চিন্তা করি, রোটরে হচ্ছে হাইয়েস্ট 40 এনই, এর চেয়ে ফাইনার বানানো হবে না। এয়ার ভর্টেক্সে হচ্ছে হাইয়েস্ট 60 এনই, এর চেয়ে বেশি ফাইনার ইয়ার্ন বানানো হয় না। কিন্তু এর তুলনায় রিং এর ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা অনেক ফাইনার। কোর্সারের ক্ষেত্রেও তাই। রোটরের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি 5-7 এর চেয়ে কোর্সার হয় না। এয়ার ভর্টেক্স এরও মোটামুটি একই অবস্থা। কিন্তু রিং এর ক্ষেত্রে কিন্তু একদম 0.5 এনি থেকে শুরু করেও ইয়ার্ন বানানো সম্ভব। যদিও সেটা খুবই মোটা হবে, খুবই মোটা হবে, কিন্তু সম্ভব। যাই হোক, তো ইয়ার্ন হচ্ছে বানানোর জন্য একটা কাউন্ট রেঞ্জ, ব্রড একটা কাউন্ট রেঞ্জ দেয় হচ্ছে আমাকে রিং স্পিনিং সিস্টেম। এটা একটা অনেক বড় সুবিধা। আরেকটা অনেক বড় সুবিধা হচ্ছে রিং স্পিনিং ফ্রেমে প্রচুর ডিজাইন ভ্যারাইটি নিয়ে আসা সম্ভব হয়। প্রচুর ইয়ার্নের ভ্যারাইটি নিয়ে আসা সম্ভব হয়, যেমন স্লাব ইয়ার্ন, সাইরো ইয়ার্ন, ইনজেক্ট ইয়ার্ন, তারপর হচ্ছে কম্প্যাক্ট ইয়ার্ন, কোর স্পান ইয়ার্ন, আরো বহু ধরনের হচ্ছে ফ্যান্সি ইয়ার্ন আছে। তো এই সমস্ত ইয়ার্নের ভ্যারিয়েশন নিয়ে আসার জন্য উপায় হচ্ছে রিং স্পিনিং ফ্রেম। অন্য রোটর কিংবা এয়ার ভর্টেক্স স্পিনিং ফ্রেমে কিন্তু এই ভ্যারাইটি গুলি নিয়ে আসা সম্ভব হয় না। তো এই সমস্ত কারণ তো আছেই। এই সমস্ত কারণ অনেক বড় একটা ইস্যু। একটা কি জিনিস নিয়ে কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে প্রপার্টি, ইয়ার্নের প্রপার্টি। আ রিং ইয়ার্নের হচ্ছে স্ট্রেংথ সবচেয়ে বেশি। এটা একটা ভালো দিক। রোটরের স্ট্রেংথ সবচেয়ে কম, এয়ার ভর্টেক্স এরটা হচ্ছে রিং এর চাইতে কিছুটা কম। কিন্তু আবার হেয়ারিনেস এর বিচার করলে কিংবা ইভেননেস এর বিচার করলে এয়ার ভর্টেক্স এর মান সবচেয়ে ভালো। তারপরে হচ্ছে যদি আমি পিলিং রেজিস্ট্যান্স বা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স এর কথা চিন্তা করি, তাহলেও এয়ার ভর্টেক্স এর মান সবচাইতে ভালো। এর বিপরীতে রিং ইয়ার্নের স্ট্রেংথটা হচ্ছে ভালো আরকি। তার টেনাসিটি বেশি, অর্থাৎ ব্রেকিং স্ট্রেংথটা বেশি পাওয়া যাবে এখান থেকে, এয়ার ভর্টেক্স এর চাইতেও বেশি পাওয়া যাবে। তো মোটামুটি এই সমস্ত কিছু কারণ। তারপরে হচ্ছে রিং স্পিনিং সিস্টেম খুবই পুরাতন একটা প্রযুক্তি। শয়ে শয়ে বছরের প্রযুক্তি, পুরান প্রযুক্তি এটা।
তো মানুষ আসলে খুব ভালোভাবে রিং স্পিনিং ফ্রেম সম্পর্কে জানে, বুঝে এবং এর সাথে কাজ করে আসছে। এর বিপরীতে তো এয়ার ভর্টেক্স স্পিনিং খুবই আধুনিক। সবাই এখন এটার সাথে পরিচিত হয় নাই। তো এটাও একটা কারণ। তো এই সমস্ত কারণগুলির কারণে রিং স্পিনিং সিস্টেম একটা ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম সবাই ব্যবহার করেই। ভর্টেক্স দিয়ে কি লঙ্গার ফাইবার দিয়ে ইয়ার্ন বানানো সম্ভব? আবার বলো। এয়ার ভর্টেক্স দিয়ে লঙ্গার ফাইবার দিয়ে কি ইয়ার্ন বানানো সম্ভব? হ্যাঁ, তা অবশ্যই সম্ভব। এটা সমস্যা না। কিন্তু এখানে কি লং ফাইবার ইউজ করে নাকি শর্ট ফাইবার ইউজ করে? কোথায়? এয়ার ভর্টেক্সে? এয়ার ভর্টেক্সে লঙ্গার শর্টার দুইটাই করা যেতে পারে। তবে স্পেশালি আমরা শর্টার ফাইবার ব্যবহার করি হচ্ছে রোটরে। মানে ওইখানে আমরা যাবতীয় শর্ট ফাইবারকে হচ্ছে নিয়ে যাই রোটরে। এমনিতে মোটামুটি শর্টার রেঞ্জের ফাইবার এয়ার ভর্টেক্সও ব্যবহার করে, যেমন 28 মিলিমিটার 30 মিলিমিটার এয়ার ভর্টেক্সে অহরহ ইয়ার্ন হয়, এবং বেশ 28-30 মিলিমিটার লেংথের ফাইবার দিয়েও হচ্ছে এয়ার ভর্টেক্সে বেশ ভালো ইয়ার্ন বাড়ানো সম্ভব হয়। কিন্তু আমরা একদম টার্গেট করে নিয়ে শর্টার ফাইবার ব্যবহার করি হচ্ছে রোটরে। অন্য সেকশন গুলিতে হচ্ছে কি বলে, অন্য সেকশন গুলিতে আমরা হচ্ছে যে ওয়েস্ট গুলি পাই, সেই ওয়েস্টের মধ্যে প্রচুর শর্টার ফাইবার থাকে। সেই শর্টার ফাইবার গুলিকে আমরা টার্গেট করে হচ্ছে রোটরে নিয়ে যাই। কিন্তু হ্যাঁ, এয়ার ভর্টেক্সেও আমাদের শর্টার ফাইবার, যদি তুমি 28 মিলিমিটারকে শর্টার বলো, তাহলেও হচ্ছে 28 মিলিমিটার লেংথের ফাইবার দিয়েও হচ্ছে এয়ার ভর্টেক্সে সুন্দর ইয়ার্ন হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এগুলি হ্যাঁ, কোন কোন জিনিস মানে কোন কোন কাপড় তৈরি করতে ব্যবহৃত হয় স্যার? আবার একটু বলো। রিং ইয়ার্ন গুলো কোন কোন কাপড় তৈরিতে ব্যবহৃত হয়? রিং ইয়ার্ন, আচ্ছা, মোটামুটি এগুলা মোটামুটি ইউনিভার্সালি বলা চলে। তুমি হচ্ছে, আমরা যদি বলি শার্টের কাপড় কি ইয়ার্নে হয়, মানে ওভেন গুলো কি ইয়ার্নে হয়? হ্যাঁ, সরি, রিং এ হয়? হ্যাঁ, হয়। তারপর হচ্ছে নিট ইয়ার্ন কি রিং এ হয়? হ্যাঁ, হয়। এগুলা মোটামুটি ইউনিভার্সাল। তাহলে স্যার রোটরের ক্ষেত্রে সাধারণত আমরা রোটরের সবচেয়ে বড় ব্যবহারের জায়গা যেটা ছিল, আমরা আগে হচ্ছে ওই ইয়ে পড়তাম, জিন্সের প্যান্ট পরতাম আগে। কিন্তু জিন্সের প্যান্ট গুলা খুব মোটা কাপড় ছিল, তোমাদের মনে পড়ে কিনা বা তোমরা পেয়েছো কিনা আমি জানি না। আমি যখন স্কুলে পড়তাম তখন মানে আমাদের জিন্সের কাপড়গুলো ছিল খুব মোটা। এখন অবশ্য প্রচুর রিং ডেনিম চলে আসছে, রিং ইয়ার্ন ব্যবহার করেও এখন ডেনিম প্যান্ট হয়। তো যখন এই রোটরটা ব্যবহার করা হতো তখন হচ্ছে খুব মোটা মোটা সুতা হচ্ছে আসতো, এবং এগুলা সব জিন্সের প্যান্টের ইয়ার্ন গুলি হচ্ছে রোটর থেকে আসতো। জিন্সের প্যান্টে মোটা সুতা ব্যবহার করা হতো, যেমন ধরো হচ্ছে 7 এনি, তারপর হচ্ছে 9 এনি, হ্যাঁ, তো তারপর 12 এনি, এই কাউন্টের রেঞ্জের ইয়ার্ন গুলি সব হচ্ছে রোটর থেকে আসতো। যদিও এই 7, 9 কিংবা 12 এনি এগুলা হচ্ছে রিংয়েও হয়, কিন্তু যেহেতু এটা কোর্সার কাউন্ট এবং প্রচুর স্পিড বেশি পাওয়া যায় রোটরে, এবং রোটরের আরেকটা সুবিধা হচ্ছে প্রচুর শর্টার ফাইবার এবং ওয়েস্ট ফাইবারও ব্যবহার করা যায়, এই জন্য এই কোর্সার কাউন্টার গুলো সব হচ্ছে রোটরে বানানো হতো। এখনো হয়, এখনো যেগুলো আছে এখনো হয়। স্যার বর্তমান সময়ে কোনটা মানে কোনগুলো বেশি ব্যবহার বানানো হচ্ছে? অবশ্যই রিং ইয়ার্ন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তবে রোটরের ক্ষেত্রে মানে রোটর দিয়ে মানে কোনগুলো বেশি বানানো যেগুলা হচ্ছে? কোর্সার কাউন্ট হচ্ছে সব রোটরে। 7 এনি 5 এনি যত জায়গায় কোর্সার কাউন্টের ইয়ার্ন লাগে, এইসব জায়গায় যত কোর্সার হচ্ছে ইয়ার্ন হবে, আমাদের জিন্স তো এখনো মোটা জিন্স গুলা হয়, যত জায়গায় কোর্সার ইয়ার্ন হবে সেই সমস্ত কোর্সার ইয়ার্ন সবগুলো হচ্ছে রোটরে। কারণ ফাইনার, কারণ হচ্ছে রিং এ বানাতে চাইলে অবশ্যই হবে 5 এনি 7 এনি অবশ্যই হবে, কিন্তু রিং এর তো ডেলিভারি স্পিড হচ্ছে কম, ওয়েস্ট খুব বেশি ব্যবহার করার হচ্ছে, হ্যাঁ মেশিন খুব বেশি হ্যাঁ মেশিন বেশি, তারপর হচ্ছে ওয়েস্ট ব্যবহার করার খুব একটা উপায় নাই। আমি আমি তো কিছুক্ষণ আগে বলেছি যে রোটরে আমরা খুব টার্গেট করে ওয়েস্ট গুলি হচ্ছে রোটরে নিয়ে যাই, যেটা হ্যাঁ রিং ফ্রেম থেকে যেরকম স্যার শর্ট ফাইবার নিয়ে কাজ করা যায় রিং ফ্রেমে, তেমনই স্যার রোটরে কি স্যার লং ফাইবার নিয়ে কাজ করা যায় না? রোটরে খুব বেশি আসলে, হ্যাঁ, একটা নির্দিষ্ট রেঞ্জের পরে লং ফাইবার সমস্যাজনক, কিন্তু রোটরের সুবিধাই হচ্ছে এটা, যে আমরা এখানে শর্ট ফাইবার নিয়ে কাজ করতে পারি। আর রোটরের সমস্যা হচ্ছে তোমার কি বলে স্ট্রেংথ অনেক কম, সুতরাং লঙ্গার ফাইবার দিয়ে আমি কাজ করে কম স্ট্রেংথের ইয়ার্ন যদি পাই, এটা বিক্রি করব কিভাবে? তো সাধারণত ডাউনগ্রেডেড ইয়ার্ন গুলি যেগুলি হচ্ছে আমরা কম দামে বিক্রি করতে পারবো, কোনো সমস্যা নেই, এই ধরনের কোর্সার কাউন্টার ইয়ার্ন গুলি আমরা হচ্ছে সব রোটারে ব্যবহার করি। রোটর ইয়ার্নের দাম কম হয় কারণ সবাই জানে যে এখানে অবশ্যই কিছু না কিছু ওয়েস্ট ব্যবহার করা হয়। রোটরে হচ্ছে ওয়েস্ট কে একদম টার্গেট করে নিয়ে ওয়েস্ট ব্যবহার করা হয়, তো এটা একটা সুবিধা আছে।
সবচেয়ে ভালো ইয়ার্ন হচ্ছে এয়ার ভর্টেক্স। সবকিছু মিলায়ে এয়ার ভর্টেক্স এর একটা, হ্যাঁ, স্ট্রেংথটা একটুখানি কম, খুব বেশি কম না। এয়ার ভর্টেক্সটা বেশ ভালো, এবং এয়ার ভর্টেক্সটা আমাদের দেশে খুব বেশি এখনো যারা ব্যবহার করতেছে তারা বেশ ভালো অর্ডার পাচ্ছে এয়ার ভর্টেক্স এর। কিন্তু এই যে রিং ইয়ার্নের যে ইউনিভার্সালিটি, এটা আসলে এখনো ভাঙা সম্ভব হয় নাই। কারণ এয়ার ভর্টেক্সে তুমি কোনো ভ্যারিয়েশন আনতে পারতেছো না, কোনো ফ্যান্সি ইয়ার্ন বানাতে পারতেছো না, এবং হচ্ছে খুব বেশি ফাইনার কাউন্টেও যেতে পারো না। 60 এর নিচে ফাইনার কাউন্টে তুমি যেতে পারো না। এই এই জায়গাটা এসে আটকে আছে। তবে কেউ যদি ওই রেঞ্জে চায় তাহলে হচ্ছে এয়ার ভর্টেক্সটা বেশ ভালো একটা অপশন। বিশেষ করে হচ্ছে যদি আমি পিলিং কিংবা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বেশি চাই, যেমন কিছু কিছু ইয়ার্নে আমাদের কখনো কখনো পিল ফর্ম করে। পিল নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, যে গুটি গুটি যেগুলোকে সার্ফ এক্সেলের অ্যাডে হচ্ছে ববলিন বলতো, তো ওইগুলা হচ্ছে পিল। তো এই জায়গা থেকে না, নেপস তো হচ্ছে ফাইবারের প্রবলেম, আর পিলটা হচ্ছে ফ্যাব্রিকের প্রবলেম। অনেক সময় যে গুটি হয়ে থাকে স্যার। জি জি, আমাদের হচ্ছে সোয়েটারে কিংবা হচ্ছে ওই পোলো শার্টে, অনেক সময় প্যান্টেও হয়, গ্যাবার্ডিনের প্যান্টেও হচ্ছে আমি দেখেছি এই মানে পিল ফর্ম করতে। তো এই পিলিং রেজিস্ট্যান্সটা খুব ভালো পাওয়া যায় ইয়ার্নের স্ট্রাকচারের কারণে, ওই এয়ার ভর্টেক্স ইয়ার্ন যদি হয়, যেটা রিং এ পাওয়া সম্ভব না। ভর্টেক্স স্পিনিং কি রিং স্পিনের থেকে আলাদা? হ্যাঁ, অবশ্যই আলাদা। রিং, রোটর, ভর্টেক্স তিনটারই হচ্ছে স্পিনিং টেকনোলজি আলাদা। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তো তাহলে পরবর্তীতে যাই হোক, তাহলে আলোচনার মূল স্যার হ্যাঁ এয়ার বলো। ভর্টেক্স কোথায় কোথায় মানে বেশি ইউজ করা হয়? এয়ার ভর্টেক্স ইয়ার্নের একদম যে এইখানে এয়ার ভর্টেক্স ইয়ার্ন লাগবেই, বিষয়টা আসলে এরকম না। আমি যেই জায়গায় রিং ইয়ার্ন ব্যবহার করতে পারি সেই জায়গায় আমি এয়ার ভর্টেক্সও ব্যবহার করতে পারি, সমস্যা নেই। একদম যে ঠিক সুনির্দিষ্ট যে এই জায়গায় আমি এয়ার ভর্টেক্স ইয়ার্নই ব্যবহার করব, অন্য কোথাও ব্যবহার করব না, এরকম কিছু না। স্বাভাবিক তোমার হচ্ছে বেডশিট, তারপরে হচ্ছে আমাদের অন্যান্য অ্যাপারেলে এয়ার ভর্টেক্স ইয়ার্ন ব্যবহার করা যাবে, কিন্তু সেখানে বা হচ্ছে আমি কি প্রপার্টি চাচ্ছি এটার উপর ভিত্তি করে পার্থক্য হতে পারে। আমি যদি সেম ইয়ার্ন এয়ার ভর্টেক্স দিয়ে একটা শার্ট বানানোর কাপড় যদি এয়ার ভর্টেক্স দিয়ে বানাই, এয়ার ভর্টেক্স ইয়ার্ন দিয়ে বানাই, কোনো সমস্যা নেই, বানানো যেতেই পারে। তখন আমি হচ্ছে অন্যান্য কিছু প্রপার্টি ভালো পাবো, স্ট্রেংথের দিক থেকে কিছুটা অল্প একটু ছাড় দিতে হবে, সুবিধা অসুবিধা আছে আর কি। এরকম কিছু নাই যে এয়ার ভর্টেক্স এর এই অমুক ইয়ার্নটা এয়ার ভর্টেক্স এর ইয়ার্নই হতে হবে, এরকম আলাদা কিছু নাই। তাহলে স্যার আমাদের রিং ইয়ার্নটা বেশি ইউজ করা হয় সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা, যে পুরো আলোচনার মূল বিষয়বস্তু এটা, যে রিং এর কিছু সমস্যাও আছে, সমস্যা থাকা সত্ত্বেও রিংটাই আমরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহার করছি। হ্যাঁ, এটা ঠিক, এয়ার ভর্টেক্স এর একটা উত্থান হচ্ছে, যদি সামনের সময়ে এটা হতে পারে যে এয়ার ভর্টেক্স যদি আরো ফাইনার কাউন্টের দিকে যেতে পারে, ডিজাইন ভ্যারাইটি তৈরি করার মতো যদি কোনো অপশন চলে আসে, যদিও ডিজাইন ভ্যারাইটি তৈরি করাটা আমার যতটুকু বুঝি খুব কঠিন হবে, কিন্তু হচ্ছে যদি হতে পারে, আমার আর জানার মানে পর্যায়টাও তো খুব বেশি না, তো আমার কাছে মনে হচ্ছে খুব কঠিন হবে, তারপরে যে অসম্ভব এরকমটা নাও হতে পারে। তো এই দিকগুলা যদি এয়ার ভর্টেক্সে নতুন চলে আসে তাহলে হয়তোবা রিং ইয়ার্নকে রিপ্লেস করাটা খুব সহজ হবে তখন। কারণ রিং ইয়ার্নের একটা অনেক বড় সমস্যা যে ইয়া কম, ডেলিভারি স্পিড খুবই কম, এটা খুব একটা সমস্যা রিং এর। যাই হোক, আমরা সামনে আগাই। এরপরে হচ্ছে কস্ট স্ট্রাকচার নিয়ে কিছু কথা, যে আমাদের হচ্ছে যদি কোনো একটা আমরা ইয়ার্ন বানাতে চাই, আমাদের তো কিছু মেশিন প্রয়োজন পড়ে। আমাদের মধ্যে ব্লোরুম সেকশন, কার্ডিং সেকশন, ড্রয়িং সেকশন, রোভিং সেকশন এবং রিং সেকশন, এইখানে কিছু মেশিন দরকার পড়ে। তবে সবচেয়ে বেশি খরচ যদি আমি বলি যে কোন সেকশনে সবচেয়ে বেশি খরচ করতে হবে, তাহলে সেটা হচ্ছে রিং সেকশনে সবচেয়ে বেশি খরচ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন আমি হচ্ছে যদি চিন্তা করি একটা মাঝারি মানের স্পিনিং মিল, সেটা হবে হচ্ছে 50,000 স্পিন্ডেলের, এবং এই স্পিন্ডেল গুলা রিং ফ্রেমের স্পিন্ডেল, রোভিং এর স্পিন্ডেল না, কিন্তু রিং ফ্রেমের স্পিন্ডেলটাকেই হচ্ছে ফ্যাক্টরির ক্যাপাসিটি হিসেবে ধরে নেওয়া হয়। তো একটা 50,000 রিং স্পিন্ডেল ক্যাপাসিটির হচ্ছে একটা স্পিনিং মিল যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে মোটামুটি মাঝারি সাইজের একটা স্পিনিং মিল হবে। তো এই স্পিনিং মিলে তোমার হচ্ছে মনে করো ব্লোরুম লাগবে, 2টা ব্লোরুম লাইন হলেই চলবে,
কার্ডিং যদি ধরো তাহলে মোটামুটি 8টা থেকে 10টা কার্ডিং হলেই চলবে। ড্র ফ্রেম এরকম 4টা ড্র ফ্রেম হলেই যথেষ্ট। রোভিং ফ্রেম এরকম 4টা ড্র ফ্রেম হলেই যথেষ্ট হবে। কিন্তু এই 50,000 স্পিন্ডেল মানে কিন্তু হচ্ছে 1000 স্পিন্ডেল যদি তুমি ধরো একটা রিং ফ্রেমে, তাহলে 50টা রিং ফ্রেম বসানো লাগবে। 1000 স্পিন্ডেলের 50টা রিং ফ্রেম বসানো লাগবে। তো বোঝাই যাচ্ছে যে রিং ফ্রেমে হচ্ছে প্রচুর মেশিন ব্যবহার করতে হয় এবং এখানে প্রচুর আসলে খরচ রিং সেকশনে। খরচ সবচেয়ে কম দেখানো হয়েছে ড্র ফ্রেমে, ড্রয়িং সেকশনে, এখানে 4% বলা হচ্ছে। যদিও সবচেয়ে কম, কিন্তু আমরা যদি ইভেন্টনেস এর কথা চিন্তা করি তাহলে এখানেই আসলে সবচেয়ে বেশি হচ্ছে আমার ইভেন্টনেস এর প্রভাব পড়বে। এই ড্রয়িং সেকশন থেকে ইভেন্টনেস এর প্রভাবটা সবচেয়ে বেশি থাকবে। তারপরে কস্ট স্ট্রাকচার নিয়ে কথা এইটুকুই। তবে হ্যাঁ, যদি আমরা একটা ইয়ার্নের কথা চিন্তা করি, যে ইয়ার্নের মধ্যে একটা ইয়ার্ন আমরা বানালাম, এই ইয়ার্নের মধ্যে বানানোর জন্য সবচেয়ে বেশি খরচ আমাকে কোথায় করতে হয়েছে, যদি আমাকে এই প্রশ্ন হয়, তখন কিন্তু আবার উত্তর হবে ফাইবারের পিছনে সবচেয়ে বেশি খরচ। এবং পার্সেন্টেজটাও আশ্চর্যজনক। সেটা হচ্ছে কোন একটা ইয়ার্ন, ধরো যে তুমি একটা ইয়ার্ন বানাইছো, সেটা তুমি হচ্ছে $3 প্রতি কেজিতে বিক্রি করবে। তো যদি এরকম হয় তাহলে দেখা যাবে কি, যে তোমার ইয়ার্ন তৈরি করার পিছনে যে খরচ হয়েছে তার অ্যারাউন্ড 50 to 60 বা 60 প্লাসও হতে পারে। অ্যারাউন্ড 60% হচ্ছে খরচ ফাইবারের সাথে সম্পর্কিত। বাকি হচ্ছে 30 to 40% হচ্ছে মেশিন কিংবা হচ্ছে ম্যান পাওয়ার বা ইউটিলিটি এগুলির সাথে সম্পর্কিত। হ্যাঁ, তো সবচেয়ে বড় খরচটাই হচ্ছে ফাইবারের সাথে, কারণ মেশিন এটা তো ফিক্সড কস্ট, তুমি একবার কিনছো বহু বছর চলবে। তারপর হচ্ছে তুমি শেড নিছো কিংবা জমি ভাড়া বা লিজ নিছো তুমি 99 বছরের জন্য, এগুলা কিন্তু সব ফিক্সড কস্ট। তো ফাইবার তো তোমাকে নতুন নতুন ফাইবার আনাই লাগবে, এটার তো বিকল্প নাই। এবং ফাইবার ম্যানেজমেন্টটাও হচ্ছে কোন একটা ফ্যাক্টরি প্রফিট তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। যেমন ধরো আমি তোমাকে বললাম যে ভাই গামছা বানাবো, গামছা বানানোর উপযোগী আমাকে হচ্ছে 10 এনি কাউন্টের ইয়ার্ন দেন। হ্যাঁ, যে আমি 10 এনি কাউন্টের ইয়ার্ন দেন, আমি গামছা বানাবো। এখন তুমি করছো কি, এই 10 এনি কাউন্টের তোমার মনে করো বৌনি কাস্টমার, ঠিক আছে, ফ্যাক্টরির প্রথম কাস্টমার আসছে তোমার কাছে। তো তুমি হচ্ছে খুব মনোযোগ দিয়ে ইজিপশিয়ান কটন দিয়ে ব্যবহার করে 10 এনি কাউন্টের একটা কোর্সার ইয়ার্ন বানায় তাকে ছেড়ে দিছো খুব যত্ন করে। তো তুমি তো আর ওর কাছ থেকে এরকম দাম নিতে পারবা না। তো তোমার প্রফিট মার্জিন হবেই না প্রফিট, আর নয়তো হলেও খুবই সামান্য হবে। এই জায়গায় তুমি যদি রিং এ ইজিপশিয়ান কটন দিয়ে রিং ইয়ার্ন না বানায় তুমি যদি গামছা বানানোর জন্য রোটরি ইয়ার্নে ওয়েস্ট ব্যবহার করে রোটরি ইয়ার্ন দিয়ে হচ্ছে গামছা বানাই দিতা, তাহলে কিন্তু তোমার এখানে হচ্ছে প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকতো। কারণ যে গামছা বানাবে তার তো এত স্ট্রেংথেরও দরকার নাই, তার হচ্ছে অত ইভেন্টনেসেরও দরকার নাই। সুতরাং ওইখানে তুমি ওই খুব ভালো মানের ফাইবার নিয়ে এসে ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ হবে না। তো এটাকে, তো এই ফাইবারের প্রপার্টির ম্যানেজমেন্টটা খুব জরুরি জিনিস, যে হচ্ছে আমি কোন এন্ড ইউজে ব্যবহার করব, সেই এন্ড ইউজ অনুযায়ী হচ্ছে সবচেয়ে মিনিমাম কোয়ালিটির ফাইবারটা ব্যবহার করে আমি সবচেয়ে হচ্ছে মানে অপটিমাম কোয়ালিটির ইয়ার্ন বানাতে যদি পারি, তাহলে তখন হচ্ছে আমার প্রফিটেবিলিটি সবচেয়ে বেশি থাকবে। তো এটা হচ্ছে একজন সফল স্পিনারের মূল লক্ষ্য আর কি, যে আমি সবচেয়ে কম দামের ফাইবার ব্যবহার করব, কিন্তু সবচেয়ে হচ্ছে মানে টলারেন্স লিমিটের মধ্যে কোয়ালিটিকে রাখতে চেষ্টা করব। খুব ভালো কোয়ালিটি এটা কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমাকে যেই টলারেন্স লিমিট দিবে বায়ার, সেই টলারেন্স লিমিটে রাখতে পারলেই আমার হয়। এখন আমি যত লোয়েস্ট গ্রেডের ফাইবার ব্যবহার করে টলারেন্স লিমিটের মধ্যে থাকতে পারবো, তো সেখানে হচ্ছে আমার প্রফিট মার্জিনটা সবচেয়ে ভালো থাকবে। যাই হোক, তো ফাইবারের মধ্যেও আমরা কথা বললাম যে ফাইবারের খরচটা আসলে খুবই জরুরি, ফাইবার ম্যানেজমেন্টটা। এরপরে আমরা যদি চিন্তা করি তাহলে একটা রিং ফ্রেম আসলে বেসিক্যালি সে কি কি কাজ করে। রিং ফ্রেমের মেজর টাস্কগুলো আসলে রোভিং ফ্রেমের মতো, কারণ সবার প্রথম আমাকে অবশ্যই রিং ফ্রেমে একটা ড্রাফটিং জোন আমার লাগবে, কারণ আমি এখানে রোভিং কে ব্যবহার করে হচ্ছে ইয়ার্ন তৈরি করতে যাচ্ছি। তো রোভিং কে ব্যবহার করে আমি যখন ইয়ার্ন তৈরি করতে যাচ্ছি, আমাকে তো অবশ্যই হচ্ছে ড্রাফট দিতেই হবে। সুতরাং আমার একটা ড্রাফটিং জোন হচ্ছে আমার প্রয়োজন, তারপরে হচ্ছে impart tenacity to the bundle of fibers by twisting, অর্থাৎ টুইস্ট দিয়ে স্ট্রেংথ বাড়ানো।
ইয়ার্নে যখন আমি চলে আসবো এখন কিন্তু আর আমার স্লাইড টুইস্ট দেওয়ার কোনো অপশন নাই, কারণ আমি যদি ইয়ার্নে টুইস্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে না দেই তাহলে তো ফ্যাব্রিক বানাতে গেলে কিংবা ইয়ার্ন বানানোর সময় এটা ছিঁড়ে যাবে, বা ফ্যাব্রিক বানানোর সময় তো অসম্ভব, কারণ ফ্যাব্রিক বানানোর সময় প্রচুর স্ট্রেচ পড়বে ইয়ার্নের উপরে। তো টুইস্ট দিয়ে স্ট্রেংথকে পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। তাহলে ড্রাফটিং এবং টুইস্টিং এই দুইটা পাওয়া গেল। সবার শেষ কাজ যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ইয়ার্নটাকে বানানোর পরে একটা সুইটেবল প্যাকেজে হচ্ছে তাকে পেঁচায় ফেলতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার ওয়াইন্ডিং, অর্থাৎ আমাকে ওয়াইন্ডিং করে ফেলতে হবে। ওয়াইন্ডিং বলতে আমি বোঝাচ্ছি যে ওই রিং ববিন, হ্যাঁ রিং ববিনের উপর থেকে নিচ পর্যন্ত খুব ইউনিফর্মলি আমাকে ইয়ার্নটাকে পেঁচিয়ে ফেলতে হবে, এটাকে আমরা বলি হচ্ছে ওয়াইন্ডিং। যেই এই তিনটা কাজ কিন্তু রোভিং ফ্রেমেরও ছিল, তো সেম তিনটা মেজর টাস্ক হচ্ছে রিং ফ্রেমের ক্ষেত্রেও, ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং। তো এই তিনটা কাজ হচ্ছে মূলত আমার রিং ফ্রেম করবে। স্যার একটু লিখে নিন। আবার বলো। স্যার একটু ব্যাক করা যাবে স্যার? একটু হ্যাঁ অবশ্যই। লিখে নিছি। স্ক্রিনশট দিয়ে নাও, নিয়ে পড়ো নি কিন্তু। কিংবা সংক্ষেপে লিখতে চাইলে ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং এই তিনটা শব্দ লিখে ফেললেই হচ্ছে আমাদের হয়ে যাবে। স্যার আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরবর্তী টপিকটা প্রিন্সিপাল অফ অপারেশন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রিং ফ্রেমের ওয়ার্কিং প্রিন্সিপাল, যে আমাদের রিং ফ্রেমে বেসিক্যালি আমরা কি কি কম্পোনেন্ট পাবো এবং সেই কম্পোনেন্টগুলি কিভাবে কাজ করবে, আর তাদের ভূমিকাটাই বা কি ইয়ার্ন বানানোর ক্ষেত্রে, এটা নিয়ে একটা ছোট্ট আলোচনা। আমাদের কিছু ভিডিওর সাহায্য লাগবে। সবার প্রথমে আমরা হচ্ছে যে কম্পোনেন্টটা নিয়ে কথা বলবো, এটা অবশ্য কম্পোনেন্ট না, ম্যাটেরিয়াল। নাম্বার 1, রোভিং ববিন। এখানে দেখতে পাচ্ছি আমরা যে রিং ফ্রেমের মাথার উপরে হচ্ছে রিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়ালটা থাকে, সেটা হচ্ছে রোভিং ববিন। এটা কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা, কারণ এই ধরনের ঘটনা আমরা আগের মেশিনগুলোতে পাইনি। যেমন ধরা যাক রিং ফ্রেমের আগের মেশিনের কথা যদি আমরা বলি, তো সেটা ছিল একটা রোভিং ফ্রেম, এবং রোভিং ফ্রেমে কিন্তু আমরা হচ্ছে যে ফিড প্যাকেজ, স্লাইভারের ক্যানকে আমরা রাখি হচ্ছে রোভিং ফ্রেমের পিছনে, এবং এই স্লাইভারের ক্যানকে যখন আমরা স্পেসে রাখি, আমাদের কিন্তু প্রচুর পরিমাণ ফ্লোর স্পেস এখানে খরচ হয়ে যায় স্লাইভার রাখতে গিয়ে। তো রিং ফ্রেমের দিক থেকে এটা একটা ভালো জিনিস, এখানে রোভিং ববিনকে রাখার জন্য আলাদা কোনো ফ্লোর স্পেস খরচ হয় না, বরঞ্চ মেশিনের যে স্পেসটুকু দখল করে ওই মেশিনের উপরেই হচ্ছে রোভিং ববিনকে রেখে দেওয়া যায়। এটা একটা সুবিধাজনক দিক আমাদের রিং ফ্রেমের। 2 নম্বরে দেওয়া আছে রোভিং। রোভিং তো আসলে বলার কিছু নাই, রোভিং ববিন থেকে রোভিং বের হয়ে আসবে, এটা নতুন করে বলার কিছু নাই। 3 নম্বর যেটা, এটা নিয়ে কিছু কথা বলতে হবে। 3 নম্বর হচ্ছে ববিন হোল্ডার, অর্থাৎ এই যে আমি যে রোভিং ববিনটাকে মাথার উপরে ঝুলিয়ে রেখেছি, কিভাবে ঝুলিয়ে রাখলাম? আমরা আসলে একটা ববিন হোল্ডারের হেল্প নিয়ে এই রোভিং ববিনটাকে মাথার উপরে ঝুলিয়ে রেখেছি। তো এই ববিন হোল্ডারটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটু দেখে আসি। এখানে আমরা হচ্ছে 6টা লাঠি দেখতে পাচ্ছি। 6টা ছোট ছোট লাঠি হচ্ছে প্রত্যেকটাই এক একটা ববিন হোল্ডার। ববিন হোল্ডারের হচ্ছে নিচের দিকে স্টেনলেস স্টিলের যে কম্পোনেন্টটা চিকচিক করতেছে মোটামুটি, বা আলাদা করে চেনা যাচ্ছে এটা যে স্টেনলেস স্টিলের, তো এটাকে বলা হয় হচ্ছে রিং। এটাকে বলা হয় রিং। রিং শব্দটা আমরা পরে আবার পাবো, মিলায়ও না, দুইটাকে আলাদা করে চিনতে হবে। তো এই রিংটাকে যদি উপরের দিকে ধাক্কা দেওয়া হয় তাহলে হচ্ছে ভিতর থেকে দুইটা হুক বের হয়ে আসে। এই যে এই রোভিং ববিনের এই ববিন হোল্ডারের থেকে একটা হুক, এই পাশে একটা হুক, দুইটা হুক কিন্তু বের হয়ে আছে। এইটাও বের হয়ে আছে, এই হুকটাও বের হয়ে আছে, মাঝখানেরটা নাই, এটাও আছে, এটাও আছে। আবার এবং এই হুক দুইটাই হচ্ছে রোভিং ববিনকে দুই পাশ থেকে ধরে রাখবে। এই দুইটা হুকের কারণে রোভিং ববিনটা নিচে পড়ে যাবে না। তো প্যাকেজটা তাহলে খুলবো কিভাবে? আমি রিংটাকে আবার উপরের দিকে ধাক্কা দিলে যে এইটা এই এই ববিন হোল্ডারে যেরকম দেখা যাচ্ছে যে হুক ভিতরে চলে গেছে, এরকম হয়ে যাবে এটার মতো। যাই হোক, তো এখন এটা হচ্ছে আমার ববিন হোল্ডার। আমরা ববিন হোল্ডারের মধ্যে ববিন বসানোটাকে একটু দেখে আসি। ভদ্রলোকের হাতে একটা রোভিং ববিন। আচ্ছা, এই যে এখানে ববিন হোল্ডার, এই যে হুক কিন্তু বের হয়ে আসছে, দুইটা হুক বের হয়ে আসছে। একবারে ডান দিকে ববিন হোল্ডারটার মধ্যে হুক দেখা যাচ্ছে দুইটা।
হচ্ছে। এখন যেমন ববিনটার পড়ে যাচ্ছে না কেন, কারণ হচ্ছে এই ববিন হোল্ডারের ক্ষেত্রে দুইটা হুক বের হয়ে আসছে এবং দুইটা হুক মিলে এই রোভিং ববিনটাকে ধরে রেখেছে, যার ফলে সে আর পড়ে যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ববিন হোল্ডার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে গাইড রেল। গাইড রেল হচ্ছে এই যে এই লাঠিটা ববিন হোল্ডারের নিচে এখান থেকে একটা যে রড দেখা যাচ্ছে এটাই হচ্ছে গাইড রেল। এবং খেয়াল করে দেখো রোভিংটাকে আমরা গাইড রেলের পিছন দিক দিয়ে নিয়ে এসে তারপরে ড্রাফটিং জোনে ফিট দিচ্ছি। নাম্বার 5 হচ্ছে ড্রাফটিং জোন। এটা হচ্ছে ড্রাফটিং জোন। তো রোভিংটাকে অবশ্যই আমরা ড্রাফটিং জোনে তো নিয়েই যাব, কারণ নয়তো রোভিং থেকে ইয়ার্ন পাবো কিভাবে। তো গাইড রেলটা কি টেনশন দিচ্ছে তো কোনো? হ্যাঁ অবশ্যই, গাইড রেলের হচ্ছে দুইটা কাজ এখানে। একটা কাজ তো রোম বলে ফেলছে যে হচ্ছে এটা টেনশন দিচ্ছে, হ্যাঁ আসলেই তাই। কারণ রোভিংটাকে আমরা যখন গাইড রেলের পিছন দিক দিয়ে নিয়ে আসি তখন হচ্ছে রোভিং এর মধ্যে একটা ইউনিফর্ম টেনশন হচ্ছে সবসময় বজায় থাকে। আমরা হচ্ছে এটা চাই যে একটা টেনশন নিয়ে যেন রোভিংটা ড্রাফটিং জোনে প্রবেশ করে। দ্বিতীয় আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তাহলে প্রথম কাজ গাইড রেলের উপযুক্ত পরিমাণ টেনশনকে আর বজায় রাখা। দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে যে ড্রাফটিং জোন কিন্তু এটা হচ্ছে ভূমির সমান্তরালে নাই, অর্থাৎ এটা হরাইজন্টাল না, বরঞ্চ হরাইজন্টাল লাইনের সাথে ড্রাফটিং জোনটা অ্যারাউন্ড 45 থেকে 60 ডিগ্রি একটা ইনক্লাইনেশন তৈরি করে। এখানে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন থাকে হচ্ছে অ্যারাউন্ড 45 থেকে 60 ডিগ্রি। তো গাইড রেলটাকে এমন ভাবেই বসানো হয় যেন রোভিং যখন গাইড রেল থেকে ড্রাফটিং জোনে প্রবেশ করবে সে যেন ওই ড্রাফটিং জোনের যে ইনক্লাইনেশনের অ্যাঙ্গেল 45 টু 60 ডিগ্রি ওই অ্যাঙ্গেলটা মেইনটেইন করে যেন রোভিংটা ড্রাফটিং জোনে প্রবেশ করে। সুতরাং গাইড রেলের তাহলে আমরা দুইটা কাজ পেলাম, একটা হচ্ছে ইউনিফর্ম টেনশনকে ঠিক রাখা, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা যেন ম্যাচ করে। ড্রাফটিং এর যেই তোমার হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন 45 টু 60 ডিগ্রি ভ্যারি করতে পারে, মোটামুটি অ্যারাউন্ড 45 ডিগ্রিটা খুবই কমন। তো এই অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করে যেন রোভিংটা হচ্ছে সেম অ্যাঙ্গেল নিয়ে সে যেন হচ্ছে ড্রাফটিং জোনে আসে। তো এই দুইটা কাজ হচ্ছে আমার গাইড রেল করবে। মোটামুটি এই চারটাই আজকে আপাতত থাকুক। এই চারটার মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যদি প্রশ্ন না থাকে তাহলে আমার কথা এখানেই শেষ। প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আর নয়তো চ্যাট বক্সে আইডি লিখো। প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে চ্যাট বক্সে আইডি লিখে দাও এবং তোমরা লিভ নিতে পারো। তোমাদের হচ্ছে সেকশন কোনটা?